হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে পঞ্চম শ্রেণীর অধ্যায়কের গুণ ভাগ অংশের এই যে ৮ আর ৯ নম্বর অঙ্কটা, লিখিত অঙ্ক, এই টেক্সট অঙ্কটা আমি সলভ করে দেখাবো। আগের পর্বে আমি তোমাদেরকে খুব সহজ পদ্ধতিতে, অর্থাৎ তোমরা যদি পঞ্চম শ্রেণীতে পড়ো, খুব সহজে কিভাবে গুণ এবং ভাগ করতে পারবে একদম ইজি টেক্সে আলাদা সিস্টেমে, সেই বিষয় সম্পর্কে তোমাদের ইজি ওয়ে বা ইজি টিক্স আলোচনা করেছিলাম এবং সেইভাবে সমাধান করে দেখাইছিলাম। তো তার পরবর্তী স্টেপে আমরা লিখিত যে টেক্সট অঙ্ক, সেই অঙ্ক দুইটা সলভ করব। এখান থেকে আমরা দুইটা অঙ্ক বেছে নিয়েছি। এই দুইটা অঙ্ক যদি তুমি সলভ করতে পারো তাহলে এই একই ক্যাটাগরির সমস্ত অঙ্কই একই ক্যাটাগরি, তুমি সব ক্লিয়ার করতে পারবা। তো ভিউয়ার্স দেখো, অঙ্ক দুইটা আমরা পড়ে দেখি যে ৮ নম্বর অঙ্ক, কোন বাড়িতে ৯৮,০০০ গ্রাম চাল আছে। ৯৮,০০০ গ্রাম। আচ্ছা, তাদের যদি প্রতিদিন ৬৫০ গ্রাম চাউল লাগে, কততম দিনে চাল শেষ হবে? এইখানে একটা ব্যাপার আছে, উত্তর হবে ক্রমবাচক সংখ্যা। উত্তর হবে কি সংখ্যা? ক্রমবাচক সংখ্যা। ক্রমবাচক মানে কি? ক্রমবাচক মানে ক্রম আকারে, পরের ক্রম, মানে একের পরে যদি ২, ২ এর পরে ৩, এটাকে বলে ক্রম। সংখ্যাটা হবে ওই রকম ক্রমবাচক সংখ্যা। এখন ক্রমবাচক সংখ্যার বিষয়টা কি? ধরো তোমার কাছে 10টা আম আছে। কয়টা? 10টা। তোমাকে বললো কি প্রতিদিন তুমি 3টা করে আম খাইতে পারবা। প্রতিদিন কয়টা? 3টা। এখন দেখো, ১ নাম্বার দিনে 3টা আম শেষ, ২ নাম্বার দিনে 3টা আম শেষ, মোট 6টা শেষ, ৩ নাম্বার দিনে 3টা আম শেষ, মোট 9টা আম শেষ। এখন তুমি কিন্তু প্রপারলি সম্পূর্ণ পেট ভরে হিসাব অনুযায়ী 3 দিন আম খাইতে পারবা। 4 নাম্বার দিনে কিন্তু তোমার 3টা আম প্রয়োজন, অথচ তোমার বাকি আছে, অবশিষ্ট আছে একটা। তার মানে তুমি 4 নাম্বার দিনে কিছু সংখ্যক খাইতে পারবা, কিন্তু সম্পূর্ণ খাইতে পারবা না। এই যে তুমি সম্পূর্ণ খাইতে পারবা না, কিছু সংখ্যক খাইতে পারবা, যেহেতু ওই দিনে ওই সমস্ত গচ্ছিত জিনিসের কিছু অংশ তুমি ব্যবহার করতে পারবা, ওই দিনকে, ওই দিনটা হিসাবের ভিতরে আনাকে বলে ক্রমবাচক সংখ্যা। অর্থাৎ এইখানে তুমি কি 3 নাম্বার দিনে আম শেষ প্রপারলি হিসাব মতো খাইতে পারবা, কিন্তু 4 নাম্বার দিনে যে আমটা ব্যবহার করতে পারবা, তাহলে 3 আর 1 4, এই 4 নাম্বার দিন 4 নাম্বার পর্যন্ত আম ব্যবহার করতে পারবে, এটাকে বলে কি? ক্রমবাচক সংখ্যা। অর্থাৎ যেই দিনে সম্পূর্ণ শেষ করার কথা, কিন্তু শেষ না হয়ে কিছু সংখ্যক বেঁচে থাকবে এবং পরবর্তী দিনে ওইটার কিছু অংশ ব্যবহার করতে পারবে, এমন সংখ্যাকে কি বলে? ক্রমবাচক সংখ্যা। এইটা সেই ক্রমবাচক সংখ্যা অ্যান্সার করতে বলবে। আরেকটু পর যদি ক্রমবাচক সংখ্যা না থাকতো, যেমন এই পরের অঙ্কটা, ক্রমবাচক সংখ্যা যদি না থাকতো তাহলে কি হইতো? তাহলে ওই যে 3 দিন খাওয়ার পরে 3 দিন খাইলাম আর 1 থাকতো অবশিষ্ট, তাহলে উত্তর হইতো কত? উত্তর হইতো 3 দিন। কারণ 4 নাম্বার দিনে পরিপূর্ণভাবে খাওয়া যায় না বা খাওয়া শেষ হয় না, ওইটাকে স্বাভাবিক বলে। আর যদি 4 নাম্বার দিন আমরা ধরতাম, তাহলে ওইটা হয়ে যেত ক্রমবাচক সংখ্যা। তো ভিউয়ার্স, এই হলো মূলত অঙ্কের প্যাটার্ন। তো আমরা সলভ করি। দেখো, তুমি জানো যে ৯৮,০০০ গ্রাম চাল মোটামুটি অনেক চাল, সেখানে প্রতিদিন এতটি করে। এখন আমরা ভাগ করব যে আসলে কয়দিন খাইতে পারবো, কয়দিন খাইতে পারবো, এরকম ভাগ করতে গেলে তোমাকে এইটা দিয়ে এইটা ভাগ করতে হবে। কোন লিখি আছে আমরা ৬৫০ গ্রাম চাউল লাগে কয়দিনে? 1 দিনে। এখন এইখানে একটা প্রশ্ন থাকবে যে আমরা এই এই লাইন আর এই কথাটা আমরা কেন আগে করে লিখলাম? আমরা তো এরকম লিখতে পারতাম যে 1 দিনে চাউল লাগে ৬৫০ গ্রাম, লিখতে পারতাম না? হ্যাঁ, আমরা অবশ্যই লিখতে পারতাম যে 1 দিনে চাউল লাগে ৬৫০ গ্রাম, সুতরাং অত। কিন্তু ব্যাপারটা হলো আমরা কেন এই দিনের পাশটা পরে লিখবো? দেখো, প্রশ্ন যে চাইছে দিন, যখন তোমার প্রশ্ন চাবে, অর্থাৎ যেইটাই চাবে, দিন চাক, মাস চাক, টাকা চাক, সংখ্যা চাক, যেইটাই চাক, যেটা চাবে সেইটাই হবে পিছনের লাইন, সেটা হবে পিছনের লাইন। যেহেতু আমাদের দিনের কথা বলছে, এর জন্য আমরা দিন পিছনের লাইনে আনছি। যদি আমাদের চাউলের গ্রাম চাইতো, তাহলে আমরা এই লাইনটা পিছনে এনে এক লাইনটা আমরা সামনে আনতাম। তাহলে এত গ্রাম চাউল লাগে একদিনে, 1 গ্রাম চাউল লাগে, তাহলে এই যে 1 ভাগ ৬৫০ দিনে। আর সুতরাং কত গ্রাম? ৯৮০০ এত গ্রাম চাউল লাগে, তাহলে 1 গুণ ৯৮,০০০ ভাগ হলো ৬৫০ এত। এই তো মূলত চলে গেল। এখন এটাকে আমাদের কি করতে? ভাগ। আমরা যদি ভাগ করি ৬৫০ ভাগ হলো ৯৮,০০০, ৯৮ এই ১০০০। এখন দেখো ৯৮, এখানে 3টা সংখ্যা আছে, আমরা এখানে 3টা সংখ্যা ইউজ করব। আমরা 3টা সংখ্যা ইউজ করলে কি হবে? দেখো, আমরা একবার যাবে, তাহলে কি যাবে? ১
একবার গেলে কি হবে 650 বিয়োগ যদি করি দেখো একটা ব্যাপার যদি তুমি বিয়োগ করো এখানে করবে 0 থেকে 0 5 আছে কত হলে তোমার 8 হবে 3 হলে হাতে আমার কোনো কিছু নাই 6 আছে কত হলে 9 হবে 3 হলে এই তো দাঁড়াবে তারপরে এখানে কি আমি একটা শূন্য এই যে নামাইলাম শূন্য নামাইলে আমাদের হলো 3300 তো 3300 হলে আমি এখানে ক্যালকুলেটর চাপি বা আমরা যদি হিসাব করি ধরো 700 করে যদি ধরি তাহলে আমরা 5 7 3500 আর 5 এর দিকে আমরা 5 বার ধরতে পারি 5 যদি ধরি 5 শূন্য শূন্য আচ্ছা ধরো এটা আমরা 5 নিলাম 5 নিলে কি হবে 5 শূন্য শূন্য 5 5 25 5 হাতে আমার কত 2 5 6 30 30 আর 2 এই যে 32 আমরা নিলাম 5 বার 5 বার নেওয়ার পর শূন্য দেখো এই যে একটা ব্যাপার বিয়োগ করার সময় যখন দেখবে যে ধরো 2 ভাগ 2 বিয়োগ 5 আছে যখন এরকম বিয়োগ করার সময় উপরে ছোট সংখ্যা থাকবে তখন তোমাকে মাথায় রাখতে হবে যে এই ছোট সংখ্যায় মনে মনে 10 প্লাস করতে হবে 10 প্লাস ভাঙতে হবে প্লাস 10 তাহলে 12 এবং মনে মনে এটা কি হয়ে গেল এটা হয়ে গেল 12 তাহলে 5 থেকে 12 হিসাব করতে হবে সেই একই ক্যাটাগরিতে দেখো শূন্য আছে তার মানে শূন্য থাকলে ছোট সংখ্যা তাহলে প্লাস 10 করতে হবে এটা তাহলে 10 করলে হয়তো 10 এখানে মনে মনে 10 হয়ে গেল তাহলে 10 থেকে 5 বাদ দিলে থাকে 5 হাতে আমার 1 তাহলে ওই যে আমরা 10 ধরছিলাম সেই হাতে এইখান থেকে আসলো তাই 3 এর আগে 10 2 এর আগে 3 3 এর আগে গেল 50 তাহলে এখানে থাকলো কি এখানে থাকলো আর এই শূন্য আমি একটা নামাইলাম তাহলে এই শূন্য দেখো এইটার ভিতরে আর কোনো যাচ্ছে না যেহেতু একটা শূন্য নামায় আনলাম নামায় আনার পরেও যেহেতু এখানে যায় না তো এই যে যখন কোনো সংখ্যা নামায় আনবো নামায় আনার পরে যদি সেই সংখ্যা দ্বারা ভাগ করা যায় না তখন সেখানে একটা শূন্য যোগ করতে হয় শূন্য কিভাবে শূন্য যোগ করলাম আমরা একটা সংখ্যা নামায় আনলাম নামায় আনার পরেও আমাদের কি হলো না আমাদের সেইখানে হয়ে গেল না তাহলে এইখানে কি হলো আমি একটা শূন্য বাড়াই দিলাম এই 550 তাহলে এখানে কি হলো নামাই দিলাম তো ব্যাপার হলো এখানে অ্যানসার হলো কত ভাগ হলো কত অ্যানসার হলো এইটা এখন আমরা যদি লিখি যে এত পূর্ণ ধরো বলে 150 পূর্ণ 500 ভাগ হলো 150 এটা থাকলো সরি 500 হলো 650 এটা তোমার অ্যানসার দাঁড়ালো যেহেতু 50 এর ব্যবহার করার পরেও আরো কিছু থাকে তাহলে অ্যানসার হবে কত 150 প্লাস 1 এত তম দিন এটাই ক্রমবাচক দেখো এইটাই ক্রমবাচক যে তুমি 650 গ্রাম করে চাল তুমি ব্যবহার করলে 150 দিন ব্যবহার করতে পারবে করার পর তোমার 500 গ্রাম অবশিষ্ট থাকবে এই যে অবশিষ্ট তাহলে 151তম দিনে এটা ব্যবহার করতে পারবে এইটাই সেই অ্যানসার ওই যে পরবর্তীতে কিছু সংখ্যক ব্যবহার করতে হবে এইটাই সেই অ্যানসার তো ভিউয়ার্স আশা করি তুমি এই অঙ্কটা বুঝতে পারছো এখন আমরা নেক্সট অঙ্কটা সমাধান করে দেখাবো দেখো এখানে বলছে একটি বই তৈরি করতে 138টা কাগজ লাগে ওকে 70,000 টা কাগজ দিয়ে কয়টি বই তৈরি করে দেখ একই কথা যে আসলে এইখান থেকে আমরা লাইন আনতে তুমি জানো যে অঙ্ক করতে গেলে একটা লাইনের জোড়া তৈরি করতে হবে একটা লাইনের জোড়া তৈরি না করতে পারলে তুমি অঙ্ক করতে পারবে না তো একটা লাইনের জোড়া কি আমরা একটা লাইনের জোড়া একটি বই এখান থেকে লাইন নেব কারণ এটার সাথে কোনো লাইন নেই এটা প্রশ্ন করছে তো আমরা যদি একটা লাইন তৈরি করব একটি বই তৈরি করতে 138টা কাগজ লাগে এখন আমরা লিখব যে এতদিনে কয়টি বই তৈরি হবে কয়টি বই হবে তাহলে বই তাহলে আমরা লিখব 138টা কাগজে হয় একটি বই এখন প্রশ্ন হলো কেন আমি এই লাইন আগে লিখবো বা এই লাইন পরে লিখবো দেখো যেটা প্রশ্ন জিজ্ঞেস করবে সেই লাইনটা সবসময় কি হবে আগে হবে সরি পরে হবে তাহলে কি জিজ্ঞেস করছে কয়টি বই হবে কয়টি বই তাহলে বই লাইনটা পরে হবে যদি তোমার বলতো কয়টি একটি বই তৈরি কয় তা কাগজ লাগবে তাহলে তার লাইনটা পরে হইতো তা আমি সেম একই কাহিনী যে আমি আরেকটা বার বলি যখন তোমাকে প্রশ্ন করবে যে কয়টি বই লাগবে যেটা প্রশ্ন করবে ওইটা সবসময় শেষে আসবে তো সেই সোর্সটা আমরা শেষে নিই যদি বলতে কয় তার প্রশ্ন করতে তার প্রয়োজন তাহলে তার লাইনটা পিছনে হইতো আমরা লিখলাম যে 138টা কাগজে হয় একটি বই একটা কাগজে হয় 138টি বই আর হলো তোমার কত 70,000 টা কাগজে হবে তাহলে 101 গুণ 70,138 টি বই
এই যে টিউ। এখন আমরা এখানে যদি ভাগ করি, দেখো আমরা করলাম কি 138 ভাগ হলো 70,000। তো এখানে আমরা ভাগ করলে কি আসবে? তাহলে আমরা ভাগ করলাম তিনটা সংখ্যা আছে, আমরা এই তিনটা সংখ্যা ধরলাম। তিনটা সংখ্যা ধরলে যদি আমরা এখানে 5 ধরি, তাহলে 500 কে 500, ধরো 4 5 200, আমরা ধরলাম 5 ধরলাম। 5 ধরলাম কিভাবে? আমি এটা ধরলাম 100 গুণ 5, আর এটা আমি 38 না ধরে 40 ধরলাম। 40 গুণ 5 তাহলে সমান সমান কত হয়? 500, আর 4 5 20, তাহলে 200। তাহলে এভারেজ হিসাব করলাম আমি 200 700 হয়। এখানে আর 2 করে কম আছে, তার মানে 7 হয়ে যাবে। তার মানে আমি কি করলাম? 5 ধরি, 5 আর 40 এর শূন্য, হাতে আমার কত? 4। 3 5 15, 15 আর 19 এর 9, হাতে আমার 1 5 5 আর 1 6। তাহলে বিয়োগ করলে কত হবে? 0 0। এখানে কত হবে? 1, এখানে হাতের 1 এই যায়, তারপর নিয়ে আসলাম 0 0 নিয়ে আসলাম। ওকে, মজার ব্যাপার হলো এখানে যখন তুমি একটা বিষয় নামাই নিয়ে আসবে, দেখো আমি এইটা বিয়োগ করাতে কিন্তু এইটুকু বিয়োগ করাতে কিন্তু তোমার 10 হয়েছে। তার পরবর্তীতে কি হয়েছে? আমি একটা শূন্য নামাই দিয়েছি। আচ্ছা, এই যে শূন্যটা নামালে যখন তুমি একটা সংখ্যা নামায় আনবা, অথচ নামায় আনার পরেও এইটা দিয়ে ভাগ করা যাবে না, তখন এক্সট্রা শূন্য তোমাকে অ্যানসার শিটে এক্সট্রা শূন্য তোমার দিয়ে তারপরে ট্যাগ করতে হবে। এই যে করলাম, এই যে ক্লিয়ার। তাহলে আমি আবার বলি যে যখন একটা শূন্য নামায় আনলাম, ধরো একটা শূন্য আমি নামাইলাম, এই যে শূন্য কিন্তু নামায় আনার পরেও আমার এইখানে ভাগ করা যাচ্ছে না। 138 দিয়ে 100 ভিতরে ভাগ করা যায় না। যদি ভাগ না করা যায়, একটা শূন্য দিয়ে এই শূন্য যেহেতু গেল না, এই শূন্য এখানে চলে আসবে, এই যে আরেকটা শূন্য দিলাম, শূন্যটা নামায় না, ওই শূন্য এখানে চলে গেল। এখন তুমি ভাগ করলে 138 এর ভিতরে কয়বার যায়? 138 এর ভিতরে ধরো তোমার যাবে না, সরি 1000 হইলো। 1000 এর ভিতরে যে কয়বার যায়? 1000 এর ভিতরে ধরো তোমার এখানে 5 বার গেল 700, আর থাকে হলো ধরো 300, তাহলে 100 100 300, ধরো তোমার 7 তাহলে 2 9, সরি 5 আছে 7, হয়তো তোমার 7 বার যাইতে পারে, দেখি যায় কিনা। 7 আর 56 6, হাতে আমার কত? 56 হাতে আমার 5, 3 7 21, 21 আর 5 21, আর 5 হলো 26 এর 6, হাতে আমার 2, 7 আর 2 9। তাহলে বিয়োগ করলে হবে কত? 6 আছে কত হলো? এই যে আমি বললাম যে যখন উপরে বিয়োগ করতে উপরে কোনো ছোট সংখ্যা হবে, উপরে কি ছোট সংখ্যা হবে, তখন সেইটার সাথে 10 প্লাস করতে হবে, মনে মনে ভাবতে হবে 10 প্লাস। তাহলে এখন এটা 10 প্লাসের সাথে শূন্য যোগ করলে 10ই হয়। তাহলে 6 আছে কত হলো? 10 হবে 4 হবে। হাতে আমার কত? হাতে আমার 1, এই যে 6 এর সাথে 1 যোগ হলো 7, 7 আছে কত হলো? 10 হবে 1, এটা ছোট তাই 10, তাহলে 3 হলে হাতে আমার কত? হাতে আমার 1, 10 এর সাথে 9 এর সাথে 1 যোগ করলে 10, এই যে আছে তাই, তাহলে 38। এইটার উত্তর হবে, এইটার উত্তর হবে 507টা কাগজ, সরি 507টা 7টা বই। এই হলো তোমার অ্যানসার। এটা 507টা বই তৈরি হবে কত? এই তোমার 7000টা কাগজে। শফিক সাহেব তার নিজ গ্রামে দরিদ্র মানুষের মাঝে 750টি 500 টাকার নোট দিল, 500 টাকার নোট দান করলো। বিষয়টা কি? 750 জন লোকের কি দিল? 500 টাকার নোট দিল। দেখো একটা ব্যাপার হলো, তোমাকে বলতেই হয় যে গুণ গুণ কিন্তু যোগের একটা রূপ। কিসের রূপ? যোগের একটা রূপ। ধরো আমি যদি এরকম বলি যে 500 যোগ 500 যোগ 500 যোগ 500, এই যে আমি যোগ করলাম, 4টা 500 যোগ করলে 2000 হবে। এই যে আমি যোগ করলাম, এই কয়টা? এটা 2টা 3টা 4টা, এই 4 দিয়ে কত? এই 500 গুণ করলে এই 2000ই হবে। তো বলা যায় যে এমন বলা যায় যে গুণ হইলে কি? যোগের একটা রূপ। গুণ কি? যোগের রূপ। তো সেইখানে দেখো 750টি 500 টাকার নোট দিছে। তাহলে আমি যদি লোকে বলি যে 500 500 এরকম করতে 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 এরকম টাকা দিতে 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 সে কতজন লোকে দিছে? 750টি লোকের দিছে। এইভাবে করতে করতে, তাহলে আমি যদি 500 500 করে যোগ করতে করতে 750 বার 500 500 যোগ করি, সেটা অনেক বড় হয়ে যাবে। এর জন্য অঙ্কগুলো কি? গুণের সমষ্টি রূপে প্রকাশ করতে, যোগের সমষ্টি রূপে প্রকাশ করতে গুণ করা হয়। তা আমরা সেই ধারাবাহিকতা এটা আমরা গুণ করব। কারণ একজনের যদি 500 টাকা দেওয়া হয়, দেখো আমরা 10 নম্বর অঙ্কের সমাধান আমরা লিখলাম যে 1 জন পায় কয় টাকা? একজন পায় 750 টাকা, একজন 750 টাকা। এখন এইখানে একটা লক্ষণীয় ব্যাপার হইল যে 750 টাকা তো আমি আগেও লিখতে পারতাম যে 750 টাকা দেওয়া হয় একজন লোকের, আবার একজন পায় 750 টাকা, কথা তো দুইটাই সত্য। এখন আমি কোন 5 টাকা আগে দেব? দেখো তোমার
কত টাকা, 500 টাকা দান করলে মোট এই দান, এই যে দান জিজ্ঞেস করছে, দান জিনিসটা কি? দান জিনিসটা টাকা। যেহেতু দান জিনিসটা একটা টাকা, তার মানে তোমাকে টাকা বের করতে বলছে। তোমাকে কি বের করতে বলছে? টাকা। এখন প্রশ্ন হলো, যেইটা বের করতে বলবে সেইটা সবসময় পিছনে হবে। যেটা কি, আবার আমি তোমাকে বলি যে যেইটা বের করতে বলবো, অর্থাৎ যেটা তোমাকে জিজ্ঞেস করবে সেটা পিছনে হবে। তো আমি দিলাম একজনে পায় এত টাকা, তাহলে কতজন লোক পাবে? 750 জন পায়, সরি একজনে পায় কত? 500 টাকা। 500 টাকা 750 জনে পাবে, 500 গুণ 750 টাকা। এটা একবারে হিসাব করলে, ক্যালকুলেশন করলে পরে তোমার একবারে টাকা হয়ে যাবে। তো আমি এখানে এমনি গুণ করলে অনেক সময় লেগে যাবে, এর জন্য আমি একবারে করলাম যে 500 গুণ 750 সমান হবে হলো 3,75,000 টাকা। 3,75,000 টাকা। এটা একবারে হয়ে গেলো। আর আমি এটা এইখানে যদি আমি হিসাব করতাম অনেক সময় লেগে যেত, তুমি হিসাব বাসায় করলেই করতে পারবা, কারণ আমি আগেই তোমাকে গুণ আর ভাগ শিখিয়েছি। তো এই ছিল তোমার হলো 10 নম্বর অঙ্কটা। এখন আমরা 11 নম্বর অঙ্কটা সলভ করে দেখাই। দেখো 11 নম্বর অঙ্কের একটা ব্যাপার তুমি লক্ষ্য করো যে উত্তর ক্রমবাচক। ক্রমবাচক জিনিসটা কি? ক্রমবাচক মানে ক্রম আকার, ক্রম, একের পর দুই, দুইয়ের পর তিন, এটা একটা ক্রম আকারে প্রকাশ করে। তো ক্রমবাচক জিনিসটা কি? দেখো তুমি যে কততম দিনে একটা কাজ করতে পারো, তার পরবর্তী যে দিনটা অবশিষ্ট থাকবে বা ব্যবহার করতে পারো, সেটা অ্যাড করে দেওয়াকে ক্রমবাচক বলে। আমি তোমাকে সিম্পল একটা উদাহরণ যদি বলি, ধরো তোমার কাছে 10টা আম আছে, তুমি প্রতিদিন 3টা করে খাইতে পারবা। ধরো প্রতিদিন কয়টা? 3টা। তাহলে তুমি কয়দিন খাইতে পারো? 3 তিরিখে 9, তাহলে 3 দিন খাইতে পারবা। 4 নাম্বার দিনে কিন্তু তুমি একটা আম খাইতে পারবা। কয়টা? একটা, 3টা খাইতে পারবা না। এখন উত্তর যদি হয় ক্রমবাচক, তাহলে তোমাকে 4 বানাইতে হবে, কারণ 4 নাম্বার দিনেও আমটা তুমি ভাগে পাবা। আবার উত্তর যদি বলে ক্রমবাচক ছাড়া, তাহলে উত্তর হবে 3, কারণ 3 নাম্বার দিনে তুমি সম্পূর্ণ পরিপূর্ণভাবে খাইতে পারছো, 4 নাম্বার দিনে কিন্তু পরিপূর্ণভাবে খাইতে পারবে না। বাট যদি বলে ক্রমবাচক সংখ্যা, তখন তোমাকে বুঝতে হবে যে 4 নাম্বার দিনে কি আমি ভাগে পাইছিলাম কিনা। তুমি একটা আম ভাগে পাইছিলা, 4 নাম্বার দিনে হবে। তো এইখানে প্রশ্নটা এরকম যে রাখি প্রতি মাসে এত টাকা করে সঞ্চয় করে কত মাসে এত টাকা অতিক্রম করবে, কত মাসে এত টাকা অতিক্রম করবে। এখন এটা ভাগ করার পরে যেটা অবশিষ্ট হবে, ওইটার থেকে আরো 1 যোগ করে তোমাকে ক্রমবাচক অ্যান্সার করতে হবে। তাহলে তুমি দেখো যে কততম মাসে এত টাকা হয়, তাহলে আমাদের জিজ্ঞেস করছি কততম মাস। তোমাকে বুঝতে হবে প্রশ্নটা কি, কততম মাস। তাহলে যেটা জিজ্ঞেস করে ওটা কি হয়? পিছনে হয়। তাহলে আমরা লিখি যে 950 টাকা সঞ্চয় হয় 1 মাসে। আমরা এই লাইনটা পরে দিলাম কেন? আমরা তো 1 মাসের সঞ্চয় হয় 950 টাকা করতে পারতাম। এই যে জিজ্ঞেস করছে মাসে, তার জন্য আমরা করছি, যেটা জিজ্ঞেস করবো ওটা পিছনে হবে। 1 টাকা সঞ্চয় হয়, এই যে 1/950 মাসে। আর এই কত টাকা সঞ্চয় হবে? 50,000 টাকা। 50,000 টাকা সঞ্চয় হবে 1 গুণ 50,000, এইটা। তাহলে আসলে 950। 950 দিয়ে এখন যদি তুমি ভাগ করো, ধরো আমি এই ভাগটা দেখাই দিই, 950 ভাগ হলো 50,000, 50,000 এটা করলাম। এখন ভাগ করলে যদি দিই তিনটা সংখ্যায় যাচ্ছে না। ওকে, তাহলে একবারে 4টা সংখ্যা তুমি দেখো, 4টা সংখ্যা যদি করো তাহলে কত এসে দাঁড়াবে? এটা যাবে হলো 5 বার। 5 বার যদি যায়, লিখলাম আমি কত? 5। 5 বার লিখলে কি 5 শূন্যর 0, হাতে নাই কিছু, 5 5 25-এর 5, হাতে আমার 2, 5 9 45, 45 আর 2 47। এটা বিয়োগ করলে হবে হলো 50, তাহলে 200, তাহলে 250, 2 5 0 আর এই যে 0। তাহলে এটা ভাগ করলে কত যাবে? দেখো প্রায় 1000 করে ভাগ করলে, ধরো এটা 1000, তাহলে 2 বার করে যাবে। 2 বার করে গেলে 900, 9 2 1800 আর 1 1900 হবে, 1900। তাহলে 1900 থেকে বিয়োগ করলে আসবে হলো 2500, তাহলে হলো 600। দেখো 600 হলো, তাহলে কততম? 52তম দিন এলো সে এত টাকা জমা করতে পারবে। কততম দিনে? 50,000 টাকা জমা করতে গেলে তার 52তম দিনে হবে। এখন বলছে কততম মাসে এত টাকা অতিক্রম করবে, তাহলে আরো 1 যোগ হবে এই মাস পার হওয়ার পরে, কারণ আর প্রতি মাসে কত জমা করে? 950 টাকা। তাহলে 950 টাকা জমা করলে 52তম মাসে
সে জমার পরিমাণ হয় হলো 600 বাদে, তাহলে তোমার এই ধরি আমরা এটা ভালো করে হিসাব করি যে তাহলে 49,400 টাকা হলো জমা হয়, 600 টাকা থাকে হলো অবশিষ্ট, অবশিষ্ট থাকে কত 600, তার মানে জমা হয় কত দিনে 52তম দিন হলো জমা হয় কত এত টাকা। তাহলে অতিক্রম করতে গেলে কি 52 যোগ 1, তাহলে মোট হলো 53, তার মানে 52 যোগ 1 সমান সমান 53তম দিনে, তম দিনে কত 50,000 টাকা অতিক্রম করবে। অর্থাৎ মুরগির খামার করার জন্য 345টি ব্রয়লার মুরগি 225 টাকা দরে ক্রয় করলে আসাদ হলো কি করলো, আসাদ হলো একটা ব্রয়লার মুরগির খামার করবে, 345টি ব্রয়লার মুরগি কিনছে, কত করে দাম 225 টাকা করে। এখন ব্যাপারটা হলো এইখানে একটার দামই ছিল হলো 225 টাকা, কিনলো কতটি 345টা। একটা ব্যাপার হলো যদি আমরা বলি যে একটার দাম 225, ওকে, দুইটার দাম মানে দুই নাম্বারটার দাম 225, 3 নাম্বারটার দাম 225, তো এইভাবে যদি যোগ করি যে এইভাবে করতে করতে আমরা কত 345টির দাম 225 সবটি যোগ করলে আমাদের মোট টাকা হবে। তো এই যে মোট টাকা অর্থাৎ একটার দাম 10 টাকা, আরেকটার দাম 10 টাকা, আরেকটার দাম 10 টাকা, এরকম করে করতে যোগ যখন আমরা করি, যোগ যখন অনেকগুলা হয়ে যায় তখন সেটা সমষ্টি রূপে প্রকাশ করতে গুণ করতে হয়। কি করতে হয়? গুণ। সুতরাং বলা যায় যে যোগ আর গুণ একে অপরের পরিপূরক, অর্থাৎ যোগের একবারে বের করা সমষ্টি রূপই হচ্ছে গুণ। তো আমরা এখানে সেটা দেখি যে একটার দাম যদি 225 টাকা হয় তাহলে 345টির দাম নিশ্চয়ই বেশি হবে, কম হওয়ার সুযোগ নেই। একটার দাম 225, তাহলে দুইটার দাম 450, তারপর আর দুইটার দাম 450। তো এইভাবে একটা একটা করে যোগ না করে আমরা করব গুণ। কিভাবে? দেখো আমাদের জিজ্ঞেস করছি সবচেয়ে আরেকটা ব্যাপার হলো মোট খরচ কত। খরচ এইটা আমি কেন দাগ দিলাম, দেখো যেই অঙ্কের যে কোনো অঙ্কের যেটা আস্ক করবে অর্থাৎ যেটা জিজ্ঞেস করবে সেই লাইনটা পরবর্তী স্টেপে হয়। কিভাবে? দেখো খরচের কথাটা বলছে, তাহলে খরচের লাইনটা আসবে আগে। একটা মুরগির খরচ কত 225 টাকা। দেখো এইখানে আমি যদি লিখতাম 225 টাকা খরচ হয় একটা মুরগি কিনতে, কথা সত্য, আবার যদি হয় একটা মুরগির খরচ হয় 225 টাকা, তাও সত্য। এখন আমি প্রশ্ন হলো কোন লাইনটা আগে দেব, এটা নির্ভর করবে ওই যে প্রশ্ন করছে তোমার খরচ কত, অর্থাৎ যেইটা প্রশ্ন করবে ওই লাইনটা পিছনে আসবে, এইটাই মাথায় রাখার ব্যাপার। তো একটা মুরগির খরচ হয়, একটা মুরগির খরচ এত টাকা, তাহলে কতটি মুরগি 345টা মুরগির খরচ হবে, তাহলে 2 2 5 গুণ 3 4 5। তো এইটা ক্যালকুলেশন করলে আমি যদি এখানে ক্যালকুলেশন করি তো আমি একবারে করলেও হয়, যোগ করে আমি দেখো তো অঙ্ক, আচ্ছা 3 3 4 5 গুণ হলো 2 2 5। দেখো আমি যদি করি 5 5 কত 25-এর 5, হাতে আমার কত 2, 4 5 20, 20 আর 2 22-এর 2, হাতে আমার 2, 3 5 15, 15 আর 2 17। এইটা গেল, এক ঘর কাটা দিলাম বা শূন্য দিলাম। দেখো এটা অনেক সময়ের ব্যাপার, ভিডিও লম্বা হয়ে যাবে, তুমি ক্যালকুলেশন করে নিও। আমি তোমাকে একবারে করি 3 4 5 গুণ হলো 2 2 5 সমান আসবে হলো 77,625, আসবে কত এত টাকা 77,000, আর একটা বার সরি 3 4 5 গুণ 2 2 5 77,625 টাকা, 77,625 টাকা, এইটা হবে মোট খরচ। তা আমি এইটা এখানে করলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাইতো, আমি তার জন্য তোমাকে শর্ট করলাম। তো মূল ব্যাপার হলো একটা মুরগির খরচ হয় এত টাকা, সুতরাং এতটা মুরগির খরচ কত বেশি, বেশি হলে আমরা গুণ করে দিচ্ছি, ক্লিয়ার। আর একটা ব্যাপার হলো গুণ হইলো যোগের সমষ্টি রূপ। আচ্ছা এইটা আশা করছি তুমি বুঝতে পারছো। পরবর্তীতে আমরা দেখি এইটা বোঝার চেষ্টা করি। একটি আলমারিতে 650টি বই রাখা যায়, ওকে, একটা আলমারিতে তুমি 650টি বই রাখা যায়। কতটি আলমারিতে এতটি বই রাখা যায়, মানে বললো একটা আলমারি হইল এই আলমারিতে 650টা বই রাখবে, সরি 550টা বই রাখবে। এতটি বই রাখতে কয়টা আলমারির প্রয়োজন, তার মানে এরকম করে বই রাখতে প্রতিটায় কত করে আসবে, প্রতিটায় তোমার প্রতিটা আসবে হলো 560টা করে, মিস্টেক হয়েছে 560, প্রতিটা আসবে 500। এখন ওই কতটি বই শেষ করতে কততম তোমার কতটি তোমার বই প্রয়োজন হবে, এই হলো মূলত ব্যাপার হয়েছে। তো দেখো আমরা জানি যে
এতটি বই রাখা যায়। এখন দেখো আমাদের কি প্রশ্ন করছে, আমাদের কাছে বই রাখা যায় কতটি, কতটি আলমারিতে, এইটা জিজ্ঞেস করছে কতটি আলমারিতে এতটি বই রাখা যায়, কতটা আলমারি প্রয়োজন। তো আমি তোমাকে আগেই বলছি যে যে জিনিসটা জিজ্ঞেস করবে ওইটা শেষ হবে। তো শেষ হবে কি, এতটি বই রাখা যায় একটি আলমারিতে। দেখো আমরা লিখলাম যে 560টি বই রাখা যায় একটি আলমারিতে। একটা আলমারিতে, ওকে, 560টি বই রাখা যায় একটা আলমারিতে। একটি বই রাখা যায় তার মানে কম ভাগ, তাহলে 1/560টি আলমারিতে। সুতরাং কতটি বই রাখা যাবে, 3, 7, 9, 6, 8, 0টি বই রাখা যাবে। তাহলে 1 গুণ 3, 7, 9, 6, 8, 0 ভাগ হলো 560টা আলমারিতে। তো এখন এটা আবার ভাগ করতে গেলে অনেক লম্বা প্রসেস, আমি একবারে ক্যালকুলেটরে তোমাকে ক্লিয়ার করছি। 3, 7, 9, 6, 8 ভাগ 5, 6, 0 তোমার হলো 6.7, মানে 67টা বই আছে। এটা ভাগ করলে ক্যালকুলেশন অ্যান্সার থেকে যায় এইখানে। তাহলে আমরা এখানে করি যে 5, 6, 0 ভাগ হলো 3, 7, 9, 6, 8, 0। এখন আমরা যদি ভাগ করি, দেখো এটা আছে 5 দিয়ে ভাগ করলে 3 সংখ্যা নেবো, 3 সংখ্যার ভিতরে যায় না, 4 সংখ্যার ভিতরে নেবো। তা 4 সংখ্যার ভিতরে কত দাঁড়ায়, 3, 7, 9, 6। আমরা দিলাম 3, 7, 9, 6 ভাগ 560, 5, 6, 0 সমান আসবে 6 বার যাবে। ধরো আমরা 6 বার গুণ করলাম, এখানে 6, তাহলে 6 শূন্যর 0, হাতে আমার নাই। 5, 6, 6, 36-এর 6, হাতে আমার 3, 5, 6, 30, 30 আর 3, 33। বিয়োগ করলে কত হবে, 6-এর 6, এখানে আসবে 3, এখানে আসবে 4। এইটা আবার কত নামাবো, এখানে নামাই নিয়ে আসলাম 8। এটার ভিতরে যাবে কতবার, 4, 3, 6, 8, 4, 3, 6, 8 ভাগ 5, 6, 0 7 বার যাবে, দিলাম 7। তাহলে 7 ভাবে 7 শূন্যর 0, হাতে আমার কত থাকবে, নাই। 6, 7, 42-এর 2, হাতে আমার কত, 4, 5, 7, 35, 35 আর 4, 39। বিয়োগ করলে আছে 8-এর 8, 60, এখানে আছে 3 আছে কত হলে 12 হবে, সরি 9 আছে কত হলে 13 হবে, 4 হলে হাতে আমার 1, এটা আসলো 0, 0 নামাইলে কত হয়, 4, 4, 8, 0 ভাগ 5, 6, 0 সমান আসবে, এখানে 8 আসবে। তাহলে ধরলাম 8, তাহলে 8 শূন্যর 0, ওকে। 6টা 48-এর 8, হাতে আমার কত, 4, 5 8 40 আর 4 44। তো এখানে আসলো 678টি আলমারি। কত হবে, 6, 7, 8টি আলমারি। এই হলো মূলত অঙ্ক দাঁড়াচ্ছে। আমি তারপর একবার ক্যালকুলেশন করে চেক করি। 3, 7, 9, 6, 8, 0 ভাগ 5, 6, 0 678। আচ্ছা, এই হলো মূলত তোমার অঙ্ক আসলো। আমরা এখানে ক্যালকুলেশন আমি আসলে করে দেখালাম, যদি তুমি একবারে ক্যালকুলেটর দিয়ে করো সেটা হবে। তো এই হলো মূলত অঙ্কের প্যাটার্ন। একজন পেঁয়াজ ব্যবসায়ী 1880 টাকা দরে 1264 বস্তা পেঁয়াজ কিনেন। দেখো সে 1880 টাকা দরে মানে কি, দরে মানে দামে, দরে মানে কি দামে, যদি লেখো দামে, তার মানে প্রতি বস্তা, এটা কি প্রতি বস্তা, প্রতি বস্তা দামে, মানে একটা বস্তার দাম কত, 1880 টাকা। কিনছে কত বস্তা, 1264 বস্তা পেঁয়াজ কিনলেন। তিনি প্রতি বস্তা আবার 2150 টাকায় বিক্রয় করলেন। অর্থাৎ তিনি 1880 টাকা দরে 1200 বস্তা পেঁয়াজ কিনলেন, কেনার পরে 2150 টাকা করে বিক্রয় করলেন। তার মানে বোঝা যাচ্ছে লাভ, কারণ কিনছে কত 1880, বিক্রয় করছে 2150, লাভেই বিক্রি করছে। এখন ক নম্বর প্রশ্ন, পেঁয়াজ বাবদ কত টাকা খরচ হলো। দেখো তিনি এক বস্তা কিনছে কত, এক বস্তায় কিনছে হলো 1880 টাকা দরে। তাহলে আমরা লিখি যে ক নাম্বার, যদি আমরা ক সমাধান করি, সমাধান, এটা কি ক, এক বস্তা পেঁয়াজের দাম কত, এক বস্তা পেঁয়াজের দাম কত, এক বস্তা পেঁয়াজের দাম কত, 1880 টাকা। সুতরাং কত বস্তা পেঁয়াজ কিনছে, 1264 বস্তা পেঁয়াজের দাম বেশি হবে। তাহলে এই যে 1880 গুণ
1264 টাকা। তাহলে এটা গুণ করলে কত হবে? আমরা একবারে ক্যালকুলেটরে সময় নষ্ট না করে, ভিডিও লম্বা না করে তুমি বাসায় ক্যালকুলেটর করতে পারো। 1880 গুণ হলো 1264 সমান দাঁড়াবে তোমার করে 1880 গুণ 1264 তোমার দাঁড়াবে হলো একক দশক শতক হাজার কি রে অনেক টাকাই তো, 23,76,320 23,76,320 টাকা। এটা হলো সে কি করছে পেঁয়াজ বাবদ 23,76,320 টাকা। এই টাকাটা কি করছে পেঁয়াজ কেনা বাবদ সে তোমার খরচ করছে, এই টাকা সে খরচ করছে। এখন ব্যাপার হলো কত চলে গেল কি, এটা হলো উত্তর চলে গেল। এখন খতে কি, এখন এটা তো তার খরচ হইল, সে তো তোমার লাভ করছে। এখন বলছে পেঁয়াজ বিক্রির পর কত, সরি এখানে পেঁয়াজ বিক্রির পর কত লাভ হলো। তাহলে লাভ হলো কি, সে বিক্রয় করছে কত, এত টাকা করে। তা আমরা যদি খতে দেখি যে এক বস্তার বিক্রয় মূল্য, এক বস্তা কত টাকা বিক্রয় করছে 2150 টাকা। কত বস্তা পেঁয়াজ কিনছিল সে 1264 বস্তা বিক্রয় মূল্য 2150 গুণ 1264 টাকা। তাহলে আমরা সেম ক্যালকুলেটর চাপি, কত হয় 2150 গুণ 1264 এটা কত হলো, এটা হলো সে বিক্রি করলো 27,17,600 27,17,600 টাকা। এই টাকা কি করলো, এই টাকা সে বিক্রয় করলো। তাহলে বিক্রয় যেহেতু করছে আর কিনছিল কত টাকা, এত টাকা। সুতরাং লাভ 27,17,600 বিয়োগ 23,76,320 টাকা। কোথায় বিয়োগ করলে দেখি আমরা, এত মাইনাস 23,76,320, তার লাভ হলো 3,41,280, 3,41,280 টাকা লাভ। তো এই তো মূলত অঙ্কটা ছিল যে একজন পেঁয়াজ ব্যবসায়ী এত টাকা দরে মানে কি দামে, এত টাকা দামে এত বস্তা পেঁয়াজ কিলো, তার মানে এক বস্তার দাম ছিল হলো 1880 টাকা, সে কিনছে কত 1264 বস্তা পেঁয়াজ কিনছে। আবার সেই পেঁয়াজগুলো তিনি বিক্রি করছে কত 2150 টাকা দরে সে বিক্রয় করছে। তো আমরা কত বলছে পেঁয়াজ ক্রয় বাবদ কত টাকা খরচ হলো, তা আমরা জানি যে এক বস্তা পেঁয়াজের দাম 1880 টাকা, 1200 বস্তা কিনছে, আমরা গুণ করে এই টাকাটা পাইলাম। আমি এইখানে তোমরা অবশ্যই গুণ করবা, আমি তোমাদের গুণ করি নেই, ভিডিওটা লম্বা যেন না করি, আমি তোমাকে অঙ্কের কনসেপ্টটা বোঝানোর জন্য জাস্ট করলাম। তা আমরা এই টাকাটা বের করলাম, 23 লক্ষ টাকার খরচ হয়েছে, 23 লক্ষ সামথিং। আর সে বিক্রয় করছে কত 2150 টাকা বস্তায় বিক্রয় করছে। 2150 টাকা বিক্রয় করার পরে সেই যে এত বস্তা গুণ করলাম আমরা, এত টাকা হইলো। তো এটা থেকে যখন আমি বিয়োগ করলাম ও দেখলাম যে 3,41,280 টাকা লাভ করলো। তো ভিউয়ার্স এই ছিল তোমাদের সৃজনশীল লাস্ট অঙ্ক। তো আমি এর আগে সমস্ত অঙ্কগুলা সমস্ত বিষয়ে সুন্দর মতো প্রেজেন্টেশন করেছি। যারা যে অঙ্ক বোঝো নাই সেই অঙ্ক সম্পর্কে ভালো মতো কমেন্ট বক্সে জানাও, আমি প্রয়োজন হলে তোমাকে পরবর্তীতে এই অঙ্কগুলো আরও সহজে কিভাবে করা যায়, এর থেকে যদি না বোঝো কোথায় না বোঝো সেই বিষয় সম্পর্কে প্রেজেন্টেশন করে তোমাকে বলে দেবো। তো ভিউয়ার্স দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের মতন বাই।